আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা এবি টেস্টিংয়ে অনেক কথাবার্তা বলেছিলাম। তো সেই এবি টেস্টিংয়ের ধারাবাহিকতায় আজকের টিউটোরিয়াল সিরিজটা আমি শুরু করতে যাচ্ছি। তো এই টিউটোরিয়ালে আমরা সেই এবি টেস্টিংয়ের কথাগুলোই আমরা বলবো, যে এই এবি টেস্টিংগুলো আমরা বিভিন্ন ধাঁচে বিভিন্নভাবে করতে পারি এবং সেই এবি টেস্টিংগুলোর রেজাল্ট কিভাবে আমরা নির্ধারণ করব বা সেটা কিভাবে হওয়া উচিত, এবং টু বি গুড টেস্ট দ্য পাওয়ার শুড অ্যাটলিস্ট 80%, যে কোনটার রেজাল্ট কেমন হলে কতটুকু হলে আমরা সেটাকে যাচাই বাছাই করতে পারি যে এইটা আমাদের নিয়ে আগানো উচিত। এবং এটাকে যদি আমরা 80%-এর অ্যাটলিস্ট 80%-এর উপরে নিতে না পারি, কারণ আমরা বলবো 90%-এর মতো করে নেওয়ার, তারপরে যদি না পারি তো সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে বাজেট ইনক্রিজ করা এবং টাইম ইনক্রিজ করা। মানে আপনার অ্যাডটা যে চালাচ্ছেন, এবি টেস্টিংটা বা পাওয়ারটা, যে টেস্টগুলো আপনি করতেছেন সেই টেস্টগুলোর টাইমটা টাইম স্লট 1 মাস, 1 সপ্তাহ থাকলে 2 সপ্তাহ, 2 সপ্তাহ থাকলে 4 সপ্তাহ, এরকম টাইমটা বাড়িয়ে এবি টেস্টিংটা করা বা টেস্টিংটা করা, এবং যেটা হচ্ছে যে টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া যদি আপনার বাজেটের মধ্যে কোলায়। এবং এই রিলেটেড একটা সুন্দর আর্টিকেল আমি পেয়েছি গুগলে সার্চ দিয়ে অবশ্যই। সো সেই সার্চের রেজাল্টের হিসেবে আমি এই লিঙ্কটাতে যাচ্ছি। এখানে 3টা মাধ্যম দেখানো হয়েছে যে আমরা কিভাবে ফেসবুকের অ্যাডটাকে এক্সপেরিমেন্ট করতে পারি এবং অ্যাডটাকে আমরা আরও অপটিমাইজ করতে পারি, আমরা আমাদের ভালো স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতে পারি। সেই 3টার মধ্যে একটা তো এবি টেস্ট, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, আরেকটা হচ্ছে হোল্ড আউট টেস্ট, আরেকটা হচ্ছে ব্র্যান্ড সার্ভে। সো এখানে মোটামুটি সবগুলো টেস্টই, এই 3টা ব্যাপারই একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং আমার মনে হয় যে এই স্ক্রিনশটগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, লেখা না পড়লেও চলবে, যে অ্যাকচুয়ালি এই টেস্টগুলো কিভাবে করতে হয়। প্রথমে আসতেছি আমার এবি টেস্টিং কিভাবে করতে হয়। এবি টেস্টিংয়ের জন্যে আমরা যখন একটা অ্যাড ক্রিয়েট করব, অ্যাড ক্রিয়েট করার পর অ্যাডের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট অথবা মাল্টিপল অ্যাড রান করব, এবং এরকম পাশাপাশি 2টা অ্যাড, যে এই অ্যাডের কন্টেন্ট আর এই অ্যাডের কন্টেন্ট সেম, কিন্তু এই অ্যাডের ছবি আর এই অ্যাডের ছবি ডিফারেন্স। সো এবার আপনি দেখবেন যে আপনার অডিয়েন্স কোনটাতে বেশি এঙ্গেজমেন্ট হয়েছে, বাকি সব কিন্তু সেম। আমরা আগেই বলেছি যে একটা ভেরিয়েবল আমরা চেঞ্জ করব। সো সেই হিসেবে আমরা অ্যাডটার ছবিটা চেঞ্জ করলাম। সো আমি দেখি যে এবার পাবলিক কোনটাতে এঙ্গেজমেন্ট বেশি দেয়। সো এটার উপর বেস করে আমি আমার নির্ধারণ করতে পারবো যে কোনটাতে ভালো হয়েছে। সো এবি টেস্টিংগুলো করার ক্ষেত্রে যে আমরা যখন এই যে টেস্টে যাব, ফেসবুকের মধ্যে টেস্টের মধ্যে গিয়ে এই যে এক্সপেরিমেন্ট নামে একটা মেনু আছে, সেই মেনুতে গিয়ে আমরা টেস্টের মধ্যে যদি যাই, টেস্টের মধ্যে গেলে এবি টেস্টিং, এবং এবি টেস্টিংয়ে ক্যাম্পেইন গ্রুপ টেস্টিং, এইভাবে আমরা টেস্ট করতে পারি এবং টেস্টের রেজাল্ট আমরা চেক করে দেখব যে এস্টিমেট টেস্ট পাওয়ার রেজাল্ট কত আসছে। তো ওই যে আমি যেটা বললাম, আমার 80% প্লাস আসা উচিত। এবং যদি 80% বা 80% প্লাস না আসে, তাহলে 2টা জিনিস আপনাকে করতে হবে, একটা হলো বাজেট বাড়াতে হবে, টাইম বাড়াতে হবে। তো সেইভাবে আপনার এখানে এই এবি টেস্টিংটা এখানে আসতেছে এবং এবি টেস্টিংয়ের রেজাল্ট আসতেছে। আর এরপরে এখানে তারা দেখাচ্ছে হোল্ড আউট টেস্ট কিভাবে করা যায়, এবং সেখানেও আপনার এই স্ক্রিনশট দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা হোল্ড আউট টেস্টটা করতে পারেন। সার্ভে টেস্ট কিভাবে করা যায় সেই সার্ভে টেস্ট সম্বন্ধে তারা এখানে স্ক্রিনশট দিয়ে বুঝিয়ে দিয়েছে। সো আমার মনে হয় এটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করছে। সো আমার জাস্ট কনসেপ্টটা আপনাদের মাথায় ঢুকাই দেওয়া দরকার ছিল, যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি ডিফাইন করবেন যে আপনার হাতের স্ট্যাটিস্টিক্সগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন, সেটার ওয়েটা আপনাদের দেখায় দেওয়া দরকার ছিল, সেটা আমি দেখিয়ে দিলাম। এরপর একটা কম্প্যারিজনে চলে যাই। সেই কম্প্যারিজনটা হচ্ছে মার্কেটিং মিক্স মডেল এবং অ্যাট্রিবিউশন মডেল। 2টা মডেলের মধ্যে পার্থক্য কী? যারা মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য বিষয়গুলো অনেক বেশি ইজি, বাট আমাদের মতো নন টেকনিক্যাল বা নন মার্কেটিং স্টুডেন্টের জন্য আমার মনে হয় যে এই টার্মগুলো অনেক বেশি কঠিন। সো আমি ওই কঠিন ওয়ার্ডের মধ্যে যাইতে চাচ্ছি না, বা কঠিন ওয়ার্ডে আমি যাব না। সো সহজ ভাষায় যদি আমি 2টা জিনিসকে আমি যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে মার্কেটিং মিক্স হচ্ছে বৃহৎ আকারে মার্কেটিং প্ল্যান তৈরি করা
এবং সেটা হচ্ছে আপনার গতানুগতিক যে মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিংটা, ডিজিটাল মার্কেটিং প্লাস নর্মাল মার্কেটিং সব মিলিয়ে ঝিলিয়ে মার্কেটিং, আর অ্যাট্রিবিউশন হচ্ছে ডিজিটাল মার্কেটিংটাকে বলা হচ্ছে। সো মার্কেটিং মিক্স এর আমি যদি কম্প্যারিজনে আসি, সো এখানে যেটা হচ্ছে যে আপনার ম্যানুয়ালি আপনি কাস্টমারে জিজ্ঞেস করলেন, ভাই আমার প্রোডাক্টটা কেমন, ভালো হয়েছে খারাপ হয়েছে, একটা ফিডব্যাক নিলেন। আর অ্যাট্রিবিউশনের মধ্যে আপনি অনলাইনে সার্ভের মাধ্যমে কাস্টমারের কাছে একটা ফিডব্যাক নিতে পারেন, বা ডাইরেক্ট ওই কী বলে ওই যে লাইভ চ্যাটের মাধ্যমে বা ইমেল কনফার্মেশন বা ইমেল ইয়ার মাধ্যমে আপনি, অথবা রিভিউ সিস্টেমের মাধ্যমে রিভিউ নিতে পারতেছেন। আপনার যখন অ্যানালাইসিস করতে হচ্ছে, অ্যানালাইসিসের সুযোগটা তুলনামূলকভাবে কম, আনুমানিক হিসেব করে অ্যানালাইসিস। ফর এক্সাম্পল, আপনি বিলবোর্ডে একটা অ্যাড দিছেন, আপনি এলাকার মধ্যে পোস্টারিং করছেন, আপনি টিভি অ্যাড দিছেন। সো ওইখান থেকে আপনার সারা মাসে কাস্টমার, মানে ফিজিক্যাল কাস্টমার আপনার প্রোডাক্ট কিনছে বা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট কিনছে 50টা। সো অ্যাকচুয়ালি এই 50টা আপনার পোস্টার থেকে আসছে, নাকি টিভি অ্যাড থেকে আসছে, নাকি বিলবোর্ডের অ্যাড দেখে আসছে, ইউ ক্যান্ট আইডেন্টিফাই। কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়াতে আমার ডিজিটাল মার্কেটিং করি, তো তখন আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে অ্যাকচুয়ালি কোন প্ল্যাটফর্ম থেকে, কোন অ্যাড থেকে, কোন ক্যাম্পেইন থেকে, কোন টাইপের ক্যাম্পেইন থেকে আমার এই অ্যাডটা পারচেজ হয়েছে বা এই প্রোডাক্টটা পারচেজ হয়েছে। সো আমি এখানে একটা স্পেসিফিক অ্যানালাইসিস করতে পারতেছি। টাইমিংয়ের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আপনার ম্যানুয়াল বা মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যখন একটা অ্যাড দিচ্ছেন বিলবোর্ডের মধ্যে, টিভির মধ্যে বা পোস্টারিং করতেছেন, কত দিনের মধ্যে, মানে একদিনের মধ্যে কিন্তু এটার ইফেক্ট আপনি পাবেন না। হ্যাঁ, কারণ একদিনের মধ্যে কয়জন মানুষের কাছে আর জিনিসটা পৌঁছেছে। সো ওইটা যদি ধরেন আপনার সপ্তাহখানিক বিলবোর্ডে থাকলো, সপ্তাহখানিক দেয়ালে পোস্টার দিলেন, সপ্তাহখানিক টিভি অ্যাড দিলেন, তখন এটা ইউজারের চোখে পড়লো, সব মোটামুটি সব ধরনের ইউজারের কাছে গেল, সব ধরনের ইউজার এই জিনিসগুলো দেখলো, দেখার পর আপনি তখন আপনি এটার ইফেক্টটা পাওয়া শুরু করবেন। আর তো সেটার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর ডিজিটাল মার্কেটিংয়ে যখন আপনি অ্যাড করতেছেন, অ্যাড দিচ্ছেন, সেটার রেজাল্ট আপনি ডিরেক্টলি উইদিন এ সেকেন্ড সব কিছু পেয়ে যাচ্ছেন। তারপর চলে আসি যে আমার এই যে টার্গেট অডিয়েন্সের কাছে আপনি আপনার অ্যাডগুলো দিচ্ছেন, এটার কোনো ভিজিবিলিটি বা স্পেসিফিকভাবে কোনো ইভেন্ট আপনি পাচ্ছেন না, আপনাকে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হচ্ছে। আর ডিজিটাল মার্কেটিংয়ে আপনি স্পেসিফিকভাবে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছেন স্পেসিফিক ইভেন্ট ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, আজকে যদি আমি একটা 10% ছাড় দিলাম আমার সকল প্রোডাক্টের উপর, সো একটা স্পেসিফিক ইভেন্টের মধ্যে আমি স্পেসিফিক একদিনের মধ্যে জিনিসগুলারে সারাইতে পারতেছি বা করতে পারতেছি। কিন্তু আপনার ম্যানুয়াল মার্কেটিং বা মার্কেটিং মিক্সে যখন আপনি মার্কেটিং করতেছেন, তখন আপনার যদি ধরেন আপনার টিভি অ্যাড বা আপনার ডিসকাউন্টের জন্য যে অ্যাডটা দিবেন, সেই অ্যাডটা আপনার মানুষের কাছে পৌঁছাইতেই 7 দিন চলে যাবে। হ্যাঁ, আপনার পোস্টারিং করতে করতে, টিভি অ্যাড দিতে দিতে, বিলবোর্ড টানাইতে ব্যানার টানাইতেই আপনার দেখা যাবে 1-2 দিন চলে গেছে, মানুষের কাছে পৌঁছাইতে আরও 4-5 দিন চলে গেছে। এরপরে গিয়ে আপনি হয়তো বা অ্যাডটা আপনার মানুষের কাছে পৌঁছালো, এরপরে হয়তো সেই অ্যাডটা মানুষ বুঝলো, জানলো, তখন সে হয়তো বা এই অ্যাডটা নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো। কিন্তু অনলাইনের অ্যাড, আমি যদি বলি আজকেই আমার 10% ডিসকাউন্ট, ইজ ইট পসিবল? আজকেই 10 পাউন্ড ডিসকাউন্ট দিয়ে আপনি অ্যাড ওয়েবসাইটে ছেড়ে দিতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। সো আপনি সাথে সাথে ইফেক্ট পাচ্ছেন। ব্র্যান্ডিং, স্বাভাবিকভাবেই আপনার যখন ওয়েবসাইটের মাধ্যমে আপনি ব্র্যান্ডিং করতেছেন, স্পেসিফিক কাস্টমারের কাছে আপনার নামটা পৌঁছাচ্ছে, সবার কাছে গণহারে আপনার নামটা কিন্তু পৌঁছাচ্ছে না, ব্র্যান্ডিং হচ্ছে না। কিন্তু যখন আপনি টিভিতে অ্যাড দিচ্ছেন, পোস্টারিং করতেছেন, ব্যানার লিফলেটটা দিচ্ছেন, সো তখন আপনার অনেক বিলবোর্ডের মধ্যে ব্যানার টাঙাচ্ছেন, তখন আপনি কিন্তু দলমত নির্বিশেষে বয়সের হিসাব না করে সবার কাছে গণহারে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের আপনার লোগোটা পরিচিত করতেছেন, ব্র্যান্ডিংটা পরিচিত করতেছেন, নামটা পরিচিত করতেছেন। সো মার্কেটিং মিক্সের ক্ষেত্রে এই দিক দিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা তুলনামূলকভাবে পাওয়ারফুল, অ্যাট্রিবিউশনটা একটু কম পাওয়ারফুল। মানে আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি দিলাম, কারণ অনেক মার্কেটিং যারা এক্সপার্ট, তাদের পক্ষে মতে আমার এই ধারণাটা তারা মানতে নাও পারে। তো যাই হোক, আমি দুইটার মধ্যে একটা পার্থক্য দিলাম, যে এই পার্থক্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেটিং মিক্স
মডেল আর অ্যাট্রিবিউশন মডেল দুইটার মধ্যে পার্থক্যটা কী, এবং মার্কেটিং মিক্স মডেলের মধ্যে আপনার জিনিসগুলো স্পেসিফাই করা একটু টাফ, অ্যাট্রিবিউশনের মধ্যে ইজি, খুব দ্রুত হয়ে যায়, দ্রুত ইফেক্ট পাওয়া শুরু করা যায় অ্যাট্রিবিউশনে, মিক্সের মধ্যে আস্তে আস্তে পাওয়া শুরু হয়। সো এই হচ্ছে মোটামুটি একটা পার্থক্য। তো আমরা বিগত কয়েকটি পর্বে, ইভেন আমি যদি এখন শুরু থেকে চিন্তা করি আমার টিউটোরিয়াল সিরিজের, সো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, অনেক ক্যালকুলেশন দেখেছি, অনেক অ্যাট্রিবিউশন দেখেছি, অনেক প্যারামিটার চেক করেছি, অনেক স্ট্যাটিস্টিক্স চেক করেছি, ঘাটাঘাটি করেছি। এখন আমরা যদি পুরোটার একটা সামারি করতে যাই, এবং আমি যদি আমার বসের সামনে, আমার সিনিয়রের সামনে, আমার বিজনেস ওনারের সামনে এই পুরো ক্যাম্পেইনের একটা প্রেজেন্টেশন দিতে চাই, তাহলে কিভাবে করা যায়, কি করা যায়, এবং প্রেজেন্টেশনটা কিভাবে দেওয়া উচিত, এটা আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি, যাতে আপনি প্রফেশনালি জিনিসটাকে টেক কেয়ার করতে পারেন। সো সেইটার প্রেক্ষাপটে আমি যদি প্রথমে চিন্তা করি যে আমার একটা প্রেজেন্টেশনের ডেমো আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনি প্রথমে একটা ইন্ট্রো পেজ তৈরি করবেন, যেখানে আপনি প্রেজেন্টেশন বা ক্যাম্পেইনের নামটা বা দিলেন, অথবা যদি রেজাল্ট পেয়ে থাকে সেই রেজাল্টটা এখানে নিয়ে আসতে পারেন, ওভারঅল একটা সামারি বা নামটা হিসেবে দিতে পারেন, এবং একটা সুন্দর অ্যাট্রাকটিভ ইমেজ দিলেন, কারণ এই প্রথম পেজটাই আপনাকে আপনার দিকে ফোকাস নিয়ে আসতে হবে আপনার অডিয়েন্সের। একটা আমরা কথা শিখছিলাম যে ভিডিওতে প্রথম 3 সেকেন্ডে 4 সেকেন্ডের মধ্যেই আমার অডিয়েন্সকে আমার নজর কাটতে হবে, না হলে কিন্তু ভিডিওটা পুরোটা কেউ দেখবে না। তো ঠিক একইভাবে প্রথম স্লাইডেই আপনার অডিয়েন্সের নজর কাটতে হবে, যেন তারা পুরোটা স্লাইড দেখতে আগ্রহী হয়, তাদের নজরটা যেন আপনার দিকে চলে আসে। সো যদি তাই হয়, তাহলে প্রথম চান্সেই আপনি আপনার ক্যাম্পেইনের নাম এর ক্যাম্পেইনের যদি শেষ হয়ে যায়, ক্যাম্পেইনটা যদি শেষ হয়ে যাওয়ার পর ওভারঅল আমি কি পেলাম, আমার লাভ কি, এই হইল এটার একটা সামারি গ্রাফিক্যালি একটা পাই চার্ট বা লাইন চার্ট অথবা বার চার্ট দিয়ে এখানে শো করানো। সো এটা যখন আপনি দিলেন, দেওয়ার সাথে সাথে আপনি বলে ফেললেন যে আমার ক্যাম্পেইনটা লস হয়েছে বা লাভ হয়েছে, ইফেক্টিভ হয়েছে, আমি উইনার হয়েছি বা লুজার হয়েছি, আমার ইফিসিয়েন্সি এই ছিল, এত পার্সেন্ট ছিল। এটা যখন আপনি বললেন হাউ, লেটস সি, তখন আপনার কিন্তু পুরো স্লাইডটা আপনার অডিয়েন্স দেখতে বাধ্য, কারণ আপনি তখন হাউ, এই জিনিসটা কিভাবে মেজার করছেন, এটার আনসার দিতে যাচ্ছেন। তখন আপনি যদি আস্তে আস্তে জিনিসগুলোকে বুঝিয়ে দেন, তখন জিনিসটা আরও প্রফেশনাল হবে। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমি এখানে আমার ইন্ট্রো পেজটা রেডি করলাম। ইন্ট্রো পেজের পর আমি চলে যাচ্ছি যে আমার গোল, আমরা অলরেডি একটা দুইটা সিনারিও দেখেছিলাম যে আমার ধরেন 10,000 পেজ লাইক দরকার, 10,000 পেজ লাইক 3 মাসের মধ্যে আমাকে আনতে হবে, 10,000 ফেসবুক লাইক বা 10,000 ইউটিউব সাবস্ক্রাইবার আনতে হবে 3 মাসের মধ্যে। সো এটা হচ্ছে আমার গোল। সো এই গোলটা আপনি এখানে লিখবেন। সো ঠিক একইভাবে গোলটা লেখার পর, তো এই গোলটা অর্জন করার জন্য আপনাকে কি ক্যাম্পেইন করতে হবে, আমরা ক্যাম্পেইন 3 ভাগে ভাগ করেছিলাম, কনভার্সনাল, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস। সো ওই যে বিষয়গুলো কনসিডারেশন, অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর কনভার্সন, এই টাইপের 3টা আমি নিজেই ভুলে গেছি। তো যাই হোক, ওই 3 ক্যাম্পেইনের থেকে আপনি কোন ক্যাম্পেইনটা বাছাই করবেন, টার্গেট ট্রাফিক লিঙ্ক নিয়ে আসবেন, ট্রাফিক নিয়ে আসবেন, নাকি লিড কালেকশন নিয়ে আসবেন, নাকি পেজ লাইক নিয়ে আসবেন, হোয়াট এভার ইট ইজ, কী নিয়ে আসবেন, সেই ক্যাম্পেইনের অবজেক্টিভটা এখানে আপনি লিখবেন বিস্তারিত। ঠিক আগে আমি কয় নাম্বার পড়ব আমি একটু বলতেছি। আমার আগের পর্বের এই যে মার্কেটিং গোলের যে স্লাইডটা, এই স্লাইডটার মধ্যে যেরকম আমি সিনারিও নিয়ে আসছি যে আমার এই হচ্ছে গোল, এই হচ্ছে কেপিআই, এই হচ্ছে অবজেক্টিভ, এই হচ্ছে অপটিমাইজেশন। সো এইভাবে এঙ্গেজমেন্ট, অবজেক্টিভ, অপটিমাইজেশনের মধ্যে এইভাবে আপনার এই ডাটাগুলো ঠিক এই ফরম্যাটে আপনি এখানে লিখবেন। এতে আপনার প্রাথমিকভাবে, মানে আপনার ক্যাম্পেইন শুরুর আগে একটা ধারণা হয়ে গেল যে আমার এই নিয়ে আমি ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি, এই হচ্ছে আমার গোল, এই হচ্ছে আমার ক্যাম্পেইন অবজেক্টিভ, এই হচ্ছে আমার কেপিআই। এরপর আমি চলে যাচ্ছি যে আমি এই অ্যাড ক্যাম্পেইনটার জন্যে কি
পোস্ট দিয়েছিলাম, ফেসবুক পোস্টে যে ফেসবুক পোস্ট বা ভিডিও অথবা ক্যারোসেল, ওইটার একটা স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দিতে পারেন। আপনি যদি একটা হয় একটা, দুইটা হলে দুইটা, মানে এটা ডিপেন্ড করতেছে আপনার ওই প্রজেক্টটার উপর। সো আপনি সেই স্ক্রিনশটটা আপনি এখানে দিয়ে দিবেন। সো যখন আপনি এই স্ক্রিনশটটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন, তখন আপনার মানে তারা কি ধরনের অ্যাড চালিয়েছেন, সেটা কতটা প্রফেশনাল মানের হয়েছিল নাকি হয় নাই, আদৌ আপনার বসের পছন্দ হলো কি হলো না, এই সম্বন্ধেও একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে চলে আসি অবজেক্টিভ। যে ওই যে আগের যেখানে আমার এখানে অবজেক্টিভ কী ছিল, লিঙ্ক ক্লিক বা পেজ লাইক। এবং এরপরে আসি আমার অডিয়েন্স, যে আমার অডিয়েন্স কারা। আমার এর একদম প্রথম বা দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখেছি যে অডিয়েন্স কীভাবে একটা টেমপ্লেটের মাধ্যমে নির্ধারণ করতে হয়, কীভাবে আমরা লিখতে হয়, ওই জিনিসগুলো। সো আমার অডিয়েন্স কারা, টার্গেটেড অডিয়েন্স কারা, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স অর ফেসবুক অডিয়েন্স কারা, এবং মাল্টিপুল থাকলে মাল্টিপুল। এই জন্যই আমি এনে 3টা বুলেট পয়েন্ট দিয়েছি যে মাল্টিপুলও হতে পারে। সো সেখানে আপনার অডিয়েন্সগুলোর নাম এখানে আপনি লিখলেন। এরপর চলে আসি অবজেক্টিভ। অবজেক্টিভ আবার ওই আগের পেজের 2টা অপশন, ওই 2টা অপশনের পাশাপাশি এইবার নিয়ে আসেন প্লেসমেন্ট, যে আপনি এটা কই দিবেন। ফেসবুক, মেসেঞ্জার, তারপর ইউটিউব, আপনার গুগল অ্যাড, তারপরে আপনার ইনস্টাগ্রাম, এরকম যে প্ল্যাটফর্মে আপনি টুইটার, লিঙ্কডইন, কোন প্ল্যাটফর্মে দিতে যাচ্ছেন সেই প্ল্যাটফর্মটা এখানে নিয়ে আসবেন। ডিউরেশন, কত দিনের জন্য দিতে যাচ্ছেন। বাজেট, কত পাউন্ডের বাজেট আপনি দিচ্ছেন। সো এই জিনিসটা নিয়ে আসবেন। এবং আপনাকে যদি বলা হয় যে আপনি অ্যাড ক্যাম্পেইন স্টার্ট করার আগে আমাকে একটা প্রেজেন্টেশন দেন, অ্যাড ক্যাম্পেইন শেষ করে আরেকটা প্রেজেন্টেশন দেবেন, তো আমার মতে এখানে আপনার অ্যাকচুয়ালি 2টা আলাদা আলাদা প্রেজেন্টেশন বানানোর কোনো দরকার নাই। আমার মতে আমি এখন যেই কয়টা স্লাইড দেখালাম এই পর্যন্ত, মানে এই পেজটা পর্যন্ত আপনার কিন্তু ইয়ার শুরুতেই আপনার হয়ে যাওয়ার কথা, মানে ক্যাম্পেইনের স্টার্ট করার আগেই এইটুকু আপনার ফুলফিল হয়ে যাওয়ার কথা। সো যেহেতু এইটুকু আপনার ফুলফিল হয়ে গেছে, এইটুকু দিয়ে আপনি প্রেজেন্টেশন দিয়ে দেন আপনার বসকে বা আপনার সিনিয়রকে, তখন সে কিন্তু এখানে ধারণা পেয়ে গেল যে সে কোথায় টাকা ইনভেস্ট করতে যাচ্ছে, কি ইনভেস্ট করতে যাচ্ছে, তার আউটপুটটা কি আসতে পারে, মোটামুটি একটা এস্টিমেট আইডিয়া সে পেয়ে যাবে। আর যখন আপনি এই প্রেজেন্টেশনটা পরে যখন দিবেন তখন চলে আসবে এই কথাগুলো, ক্যাম্পেইন রেজাল্ট, ক্যাম্পেইন কস্ট। এবং এখানে এই ক্যাম্পেইন রেজাল্ট ভিন্ন ভিন্ন রেজাল্ট হতে আসতে পারে আপনি, কারণ ডিফারেন্ট অ্যাড সেট করতে পারেন, ডিফারেন্ট করতে পারেন, অ্যাড করতে পারেন। সো মাল্টিপল অ্যাড হতে পারে, মাল্টিপল অ্যাড সেট হতে পারে। তো সেইগুলোর রেজাল্টগুলো কি, মাল্টিপল রেজাল্ট নিয়ে আসতে পারেন। ক্যাম্পেইন কস্ট কত গেল সেটা নিয়ে আসতে পারেন। এরপর ROAS আমরা ক্যালকুলেশন অলরেডি করেছি, আগের পর্বে দেখেছি, সেখান থেকে আপনি এই জিনিসগুলো ডিফাইন করলেন। এরপর এই যে ডিফাইন করলেন বা এই যে স্ট্যাটিস্টিক্সগুলো গ্রাফিক্যালি আপনি এইখানে শো করেন, এবং গ্রাফিক্যালি শো করার পর এটা কতটুকু ভালো বা খারাপ, যে এখানের যে বিষয়গুলো কতটুকু আপনার সাকসেস রেট, এই জিনিসগুলো এখানে আপনি 1 লাইনে বা 2 লাইনে এখানে দিয়ে দেন। এবং সবার শেষে যেটা হচ্ছে যে আপনি একটা কনক্লুশন নিয়ে আসবেন বা নেক্সট স্টেপ, যে আমার এই ক্যাম্পেইনটাতে আমরা এইভাবে যাওয়ার ফলে এই জিনিস নতুন পেয়েছি বা স্ট্যাটিস্টিক্স, কারণ আপনার কাছে নতুন স্ট্যাটিস্টিক্স আসতেছে, নতুন অ্যাড সেট করতেছেন, নতুন অ্যাড করতেছেন, নতুন ইমেজ, নতুন ভিডিও আপনি দিয়ে অ্যাড করতেছেন। সো প্রত্যেকবারই ডাটাগুলো কিছুটা হলেও আপডেট হচ্ছে, কিছুটা হলেও অপটিমাইজ হচ্ছে। সো এইখানে আপনার কি অপটিমাইজ হয়েছে এইটা আপনি আপনার বসের সামনে তুলে ধরবেন, এবং নেক্সটে যখন আপনি আবার ক্যাম্পেইন করবেন তখন কি কি বিষয় মাথায় রেখে কি নতুনত্ব নিয়ে আসতে যাচ্ছেন এটার একটা সামারি ব্রিফ 2-1 লাইনে দিয়ে দিবেন, যে আমরা নেক্সট টাইমে যদি আবার পেজ লাইকের জন্য করি তখন এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এবং সবার শেষে থ্যাংক ইউ দিয়ে মোটামুটি আরেকটা এখানে ইমেজ অথবা গ্রাফ অথবা হোয়াট এভার ইট ইজ আপনি যে ধরনের জিনিস দিতে যাচ্ছেন ওই ধরনের জিনিস দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটা শেষ করেন। তো বন্ধুরা, আমিও থ্যাংক ইউ, স্লাইডেও থ্যাংক ইউ। সো আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।